সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি সজীব খান, স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান নবদৃষ্টিতে। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। যারা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামসুল আলম সাহেব, এবং আমার আরেক পাশে উপস্থিত আছেন জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজাউল ইসলাম। সুপ্রিয় সুধী, আমি এখন প্রশ্ন করতে যাচ্ছি রাজাউল ইসলামকে। আমাদের নবদৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কিছু প্রশ্ন নিয়ে আমি রাজাউল সাহেবের কাছে আসছি। বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি, আমার মনে হচ্ছে এই যাবৎকালে সবচেয়ে কলঙ্কিত একটা ইতিহাস আমরা দেখতে পাচ্ছি বর্তমান। কোনো কালে আমরা দেখিনি যে কোনো সরকার পতনের পরে সাংবাদিক পালিয়ে যাচ্ছে। এই সাংবাদিক পালানোর পিছনে কারা দায়ী? আমরা দেশের জনগণ, না বিগত সরকার, না যারা সাংবাদিকতায় ছিলেন? কিছু কিছু সাংবাদিক যারা ছিলেন তারা সরকার পক্ষে কাজ করছেন, জনগণের পক্ষে কাজ করে নাই বিদায় আজকে তারা দেশ থেকে পলায়ন করতেছে। এই ব্যাপার আপনি কি বলতে চান? এই ব্যর্থতা কার, জনগণের না সাংবাদিকের? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নবদৃষ্টিকে এবং দৈনিক প্রমাণকে এবং কলাকুশলী যারা আছেন, সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং কলাকুশলী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং সারা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন যে বর্তমান প্রেক্ষাপট একটি কলঙ্কিত অধ্যায়ের মতো। যে প্রশ্নটি আপনার, সেটি হলো যে সাংবাদিকদের, আপনি প্রথম প্রশ্ন করছেন সাংবাদিকদের কেন পালানো। আসলে সাংবাদিক হলো সমাজের দর্পণ। তারা সমাজের কথা বলে, সমাজের যারা নিপীড়িত মানুষ তাদের কথা বলে। তো সাংবাদিকরা যখন তাদের এই ভূমিকাটি রাখে, তখন কিন্তু তাদেরকে ফলো আপ করা হয়। যে কারা করে, সেটা করে হলো রাজনীতিবিদরা। ওনারা দেখে যে যখন সাংবাদিকরা জনগণের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে কথা বলে, তখন তাদের দৃষ্টিটা ওখানে চলে যায়। তখন যারা রাজনীতি করে তাদের যে কৌশল, আমি বলবো ওভারঅল সব ধরনের কৌশল, ওই কৌশলটা ব্যাহত হয় সাংবাদিকদের কারণে। তখন তারা সাংবাদিককে ডিভাইডেড করার চেষ্টা করে। সেটা কী রকমের? দেখবেন বিগত দিনে আওয়ামী লীগ করেছেন তাদের দলীয়করণ, বিএনপি করেছেন তাদের দলীয়করণ। আমি মনে করি যে এরা দুই পক্ষই তাদের একটি মেকানিজম, যে সাংবাদিকদেরকে আমরা ডিভাইডেড করে রাখবো। তারা কথা বললে তারা কিন্তু প্রত্যেকটা রাজনীতি নেতার বিপক্ষে চলে যাবে। যার কারণে সাংবাদিকদেরকে ডিভাইডেড করা হয়েছে বিগত দিনে। তারই ধারাবাহিকতায় গত 5ই মের যে ঘটনা থেকে আমরা 5ই আগস্ট ঘটনা থেকে যা আমরা পেয়েছি, এটি আসলে আপনার সাথে আমি একমত যে খুবই ইতিহাসের নিকৃষ্টজনক ঘটনা। আমাদের 71 সালে যে যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের মা বোনদেরকে, আমাদের জনতাদেরকে, শ্রমিকদেরকে গুলি করেছে, মেরেছে নির্বিচারে। কিন্তু ওরা কিন্তু বিদেশি ছিল, আমাদের দেশি ছিল না। আমাদের দেশ আলাদা ছিল তখন, আমাদের দেশি ছিল। কিন্তু আজকে দেখেন 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাটি আমার দেশের পুলিশ, আমাদের ট্যাক্সের টাকায় যারা চলেন, সেই প্রশাসন, পুলিশ এমনভাবে গুলি করেছেন, আপনারা দেখেছেন, জাতি দেখেছে, সারা বিশ্ব দেখেছে, যে বাচ্চারা হেঁটে যাচ্ছে, কোমলমতি বাচ্চারা হেঁটে যাচ্ছে, তাদেরকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে। একই গুলিতে 2 জন পড়ে যাচ্ছে। আমি আসলে মাঠে ছিলাম কিছু কিছু জায়গাতে, এবং আমি বলবো কি, আমি কেঁদেছি, আমি কেঁদেছি, আমি কান্না করে দিয়েছি এই অবস্থাগুলি দেখে। কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, যেখান থেকে আমরা ওই অবস্থানে যেতে পারি না, কিন্তু তারপরও সহমত ছিলাম তাদের সাথে। এটা কেন?
এটার একটাই কারণ হলো রাজনীতিবিদরা আমাদের দেশটাকে আসলে একটা জায়গাতে নিয়ে গেছে তারা, যার যার প্রেক্ষাপট, যার ঘটনার প্রেক্ষাপটই হলো পুলিশ এভাবে অত্যাচার করেছে। এবং এমন ইতিহাস আছে, কালবেলা বিভিন্ন পত্রিকায় বড় মিডিয়াতে প্রচার হয়েছে যে জুরাইন কবরস্থানে, তারপরে যাত্রাবাড়ি কবরস্থানে, হ্যাঁ যাত্রাবাড়ি, রায়ের বাজার বুদ্ধিজীবী জোর জবরদস্তিভাবে দাপন করাইছে, গণকবর দেওয়া হয়েছে। এই ব্যাপারটা এমন ভাবে হয়েছে যে আসলে আমি মনে করি নিকৃষ্টতম একটা ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। তো যাই হোক, তো সেখানে আপনার প্রশ্নটা যেটা ছিল যে সাংবাদিকরা কেন পালাইলো, আপনি দেখেন দেশের সরকার প্রধানই পালিয়ে গেছে, বাইতুল মোকাররম মসজিদ, আমাদের জাতীয় মসজিদ, সেখানে খতিব পালিয়ে গেছে, আপনি সাংবাদিকদের কথা কি বলবেন? হ্যাঁ, ওই যে আমি বলেছি যে দলীয়করণ, এখন দলীয়করণ যারা সাংবাদিক তারা কিন্তু পালিয়েছে। আপনি দেখবেন একবারে অতি মানে একেবারে অতি উৎসাহী, মানে তারা সরকারের এমনভাবে সরকারের কথা বলছে, সরকারের পক্ষপাতিত্ব করেছে, যার কারণে তারা লজ্জায় বা তারা ভীতু হয়ে যে দেখছে যেখানে পুলিশ পালিয়েছে, র্যাব পালিয়েছে। ভীতু হওয়ার কারণটাই জানতে চাইছি আমি, যে ভীতু হওয়ার কারণ কি? ওনারা এমন কিছু করেছে বিগত দিনে, সেই কারণে ওনাদের ভিতরে একটা ভয় আছে, ওনাদের উপরে হামলা বা আক্রমণ হতে পারে, সেই কারণেই হয়তো বা পালিয়ে যাচ্ছে। সেটা জানার উদ্দেশ্যে আমি আপনাকে প্রশ্নটা করেছি। আর আপনি বললেন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোমলমতি শিশুর উপরে গুলি হয়েছে। আমি যতটুকু জানি কোমলমতি শিশু যে ঘরে ছিল, কারণ তৎকালীন সরকার সবাইকে জানিয়েছে গণমাধ্যমের মাধ্যমে, আপনারা ঘরে থাকবেন, ঘর থেকে কেউ বের হবেন না, কারফিউ চলতেছে। কারফিউ থাকাকালীন অবস্থাতে যদি আমি ঘরেই নিরাপত্তা না পাই, তাহলে আমি কোথায় থাকবো, কোথায় যাব? আমাকে তো সরকার বলছে যে আপনি ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনার বাচ্চা এবং আপনারা কেউ বাহিরে বের হবেন না। সেই ক্ষেত্রে আমি আমার ঘরে তো নিরাপদ নই, তাহলে আমি কোথায় যাব? না, সেটাই তো, ঘরে আপনি নিরাপদ না, আমরা কোথাও নিরাপদ ছিলাম না, কেউই নিরাপদ ছিলাম না। কেন এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হলো সরকার। আমি যে আবারও বলছি, রাজনীতিবিদরা, বিগত সরকার, আওয়ামী লীগ সরকার দায়িত্বের জন্য তারা এমনভাবে তাদের কার্যকলাপ চালিয়েছে বিগত দিনে। দেখেন, তারা তাদের কার্যকলাপের কারণে সাংবাদিক, প্রশাসন, সকল পর্যায়ের লোক তাদের এটার সাথে সংযুক্ত হয়ে গেছে। পালানো ছাড়া কারো কোনো উপায় ছিল না, যার কারণে তারা পালিয়েছে। তারা জানে যে আমাদেরকে ছাড় দিবে না, এই জনতা ছাড় দিবে না। সাধারণ জনমতে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সেই প্রশ্নটা হচ্ছে গণমাধ্যম তো জনগণের পক্ষে কাজ করবে, এটাই নিয়ম। তাহলে বিগত দিনে এখন আমরা গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারতেছি যে দুর্নীতি নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। মানে আমাদের বাংলাদেশ জন্ম হওয়ার পরে 1971-এর পরে এত বেশি দুর্নীতি কখনো কোনো সরকারের আমলে হয় নাই। এত দুর্নীতি হয়েছে, এটা তো একদিনের দুর্নীতি না, 2 দিনের দুর্নীতি না, 1 মাস বা 1 বছর বা 2 বছরের দুর্নীতি না, দীর্ঘ বছর দুর্নীতি চলছে। সেই ক্ষেত্রে আপনাদের গণমাধ্যমের কি দায়িত্ব ছিল এবং আপনারা কি দায়িত্ব পালন করেছেন? গণমাধ্যম তো প্রকাশ করার কথা ছিল, কারণ গণমাধ্যম জনগণের জন্য কাজ করবে, গণমানুষের জন্য কাজ করবে, এটাই আপনাদের নীতি। তাহলে আপনারা বিগত দিনগুলোতে কেন জনগণের সাথে ছিলেন না এবং জনগণকে জানাতে পারেন নাই? সেই ক্ষেত্রে কি আপনাদেরকে কেউ বাধা প্রদান করেছে, না আপনারা স্বইচ্ছায় বিকৃত হয়েছেন? সেটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা গণমাধ্যম প্রকাশ করে না এটা সঠিক না, অবশ্যই প্রকাশ করছে। গণমাধ্যম যদি প্রকাশ না করতো তাহলে আপনি এই তথ্যগুলি কোথায় পেতেন? এই তথ্য তো বিগত দিন আমরা পাইনি, তথ্য তো এখন পাচ্ছি আমরা। 5ই আগস্টের পর থেকে সরকারের যত ধরনের কুকীর্তি, বিগত সরকারের যত ধরনের কুকীর্তি ছিল, সেটার প্রকাশ আমরা বিগত দিনে পাইনি। 5ই আগস্টের পর থেকে সব কুকীর্তি বের হচ্ছে, যেমন প্রশাসন, সরকার, সচিবালয়, তারপর আপনার অর্থ সচিবদের বিদ্যুৎ খাত নিয়ে আমাদের প্রত্যেকটা গ্রাহকের বিদ্যুৎ বিল বাকি থাকে না। আমরা প্রিপেডে যখন বিদ্যুৎ দিই, আমরা অ্যাডভান্স টাকা দিয়ে তারপরে বিদ্যুৎ কিনে নেই, অথচ আমাদের সরকার অনেক 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 কোটি টাকা বিদ্যুতের বিল বাকি আছে বিধায় আদানি গ্রুপ বিদ্যুৎ দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা তো গণমাধ্যম এটা প্রকাশ করতে পারেননি, কেন পারেননি সেটা আমি জানতে চেয়েছি আপনার কাছে। ঠিক আছে, গণমাধ্যম প্রকাশ করতে পারেনি কথাটা আমি আপনার সাথে দ্বিমত করবো, তারপর আমি আপনার অ্যান্সারটা পাচ্ছি। সেটা হলো গণমাধ্যম প্রকাশ করেছে, কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করেনি। আমি প্রথমে যেটা বলেছি সেটা হলো একটা কারণ হলো যে দলীয়করণ, আর সেকেন্ড কারণ হলো আপনি দেখেন অনেক গণমাধ্যম কর্মী হত্যা হয়েছে, সাগরুন্নি হত্যা হয়েছে, বিচার কিন্তু হয়নি।
গণমাধ্যম কর্মীরা যে তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। আমরা আমরা যে হুমকির মুখে ছিলাম না তা তো না। আমরা একটা খবর তৈরি করতে বা কালেক্ট করতে যারা মাঠ পর্যায়ে কাজ করে কত যে কষ্ট করে তা আমরা জানি। অনেক কষ্ট করে সেটা নিয়ে আসতে হয়। আসার পরে মনে করেন এমন একটা জায়গাতে দিতে হবে, সেই জায়গাটা দিয়ে যদি সে রেজাল্ট না পায়, সে আবার কোথায় ওখানে ধরা। আমি ওভারঅল কথা হলো যে সব কিছুর মূলই হলো বিগত সরকার দলীয়করণ এমনভাবে করেছে যে গণমাধ্যম কর্মীরাও অনেক সময় অনেক খবর প্রকাশ করতে পারেনি। এটা আমি একমত আপনার সাথে। ধন্যবাদ। আমরা এখন আমাদের আরেকজন অতিথি শামসুল আলম সাহেবের কাছে আমি এখন প্রশ্ন নিয়ে আসতেছি, কারণ আমি জানি বিগত দিনগুলিতে শামসুল আলম সাহেব একজন সমাজের সেবক, যিনি কি অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, বিভিন্ন মানুষের কষ্টের উনি সহায়তা করে এবং উনি একজন সমাজকর্মী। আমি দেখেছি বিগত বন্যাতে এই ফেনীতে, নোয়াখালীতে উনি নগদ অর্থ প্রদানের জন্য এই ঢাকা কেরানীগঞ্জ থেকে ছুটে গিয়েছেন ফেনীতে। সেজন্য অনেক ধন্যবাদ। আপনি বানবাসী মানুষের সাহায্যার্থে এগিয়ে গেছেন। তো আমাদের দেশের যে বর্তমান অবস্থাতে আমরা আছি, খুবই সংকটময় একটা মুহূর্তে আছি। বিভিন্ন খাতে নতুন নতুন যারা উপদেষ্টা আছেন তারা বলতেছে যে খাতে যাচ্ছেন সেই খাতে তারা দুর্নীতি পাচ্ছেন, মানে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, অনেক মানে দেশের অর্থনীতিকে লুট করে একদল নিয়ে গেছে বিদেশে। সেই ক্ষেত্রে আমরা এখন দেশের যে অবস্থা, এই অবস্থার ভিতরে আমাদের সমাজের দুঃখী মানুষের পাশে, অসহায় মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, অর্থনৈতিকভাবে যারা আমরা সমাজে স্বাবলম্বী আছি তারা মানুষের পাশে কিভাবে দাঁড়াবো এবং তাদেরকে কিরকম ভাবে হেল্প করতে পারি। ধন্যবাদ এই নবদৃষ্টি অনুষ্ঠানকে এবং এই অনুষ্ঠানের পরিচালনা যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সজীব ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন এই অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি সারা বাংলাদেশে বন্যা, তারপরে বিভিন্ন দুর্যোগের মোকাবেলায় আমরা কিভাবে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি। তো আমাদের দেশের রাজনৈতিক বিষয় বলেন, তারপরে যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী আছে তারা বলেন, এবং ধনাঢ্য ব্যক্তি যারা আছে, আমাদের মূল উদ্দেশ্যই হওয়া উচিত এটা যে আমরা গরিবের পাশে দাঁড়াবো। কারণ রাজনৈতিক সংগঠনগুলো তৈরি হয়, দেশের সরকার ব্যবস্থা তৈরি হয় মানুষের জন্য, তো মানুষের কল্যাণের জন্য তৈরি হয়। তো বিশেষ করে আমরা যারা ধনাঢ্য আছি বা যারা একটু উচ্চ মর্যাদাশীল, উচ্চ ধনী আছে, তাদের থেকে হাজার হাজার গুণ বেশি গুরুত্ব দেওয়া উচিত গরিবদেরকে। কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখলে বোঝা যাবে যে মানুষ কত কষ্টে আছে। আমরা শহরের দিকে তাকালেও শহরের চিত্র আমরা দেখতে পাই যে সেখানে ফুটপাতে একটা ইট মাথায় দিয়ে মানুষ শুয়ে আছে। দেখা গেছে যে ইট মাথায় দিয়ে মানুষ শুয়ে আছে, কিন্তু আমরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তার কোনো খোঁজখবর নিচ্ছি না। কেন? এটারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে কিছু কিছু গরিব মানুষ আছে যে তারা বেশধারী। এখন বিশেষ করে একটা কথা উঠে আসছে যে ভিক্ষুকরা কোটিপতি। এটা একটা বিশাল সমস্যা গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছে, এই লোকটাকে যদি আমি উপকার করতে যাই, সে যে আমাকে পেছে ফেলবে না এর কোনো গ্যারান্টি নেই, এটাই ভয় পায়। তো আসলে গরিবদের উপকার করার জন্য বা গরিবদের যে সমস্যা, দুঃখ দুর্দশা, এগুলো দূর করার জন্য আমার মতে সরকারিভাবে একটা সংস্থা তৈরি করা উচিত, একটা ব্যবস্থা করা উচিত। কিভাবে? সরকারিভাবে বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে। সংস্থা যদি থাকে তাহলে সেই সংস্থাগুলোর প্রতি জোর দেওয়া উচিত যে কিভাবে তারা গরিবদেরকে সহযোগিতা করতে পারে। যেমন রাস্তাঘাটে কত পাগল, কত দুঃখী, কত ভিক্ষুক, খায়া না খায়া শুয়ে রয়েছে, তাদের জন্য একটা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্র তৈরি করে তাদেরকে যদি আমরা সেখানে নিয়ে সরকারিভাবে আশ্রয় দিই এবং তাদের পরিচালনা করার জন্য কিছু যারা এই সেবায় নিয়োজিত বা নার্স, সিস্টার, এগুলো যদি আমরা নিয়োগ দিই, আর যেখানেই গরিব দুঃখী পাওয়া যায় তাদেরকে, অসহায় যারা আছে
তাদেরকে ওখানে নিয়ে সেবা যত্ন করা যায়, চিকিৎসা করা যায়, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া যায়, হ্যাঁ, অনেক কিছুই করা যায়, তাদের দেশের একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা যায়। ধন্যবাদ শামসুল সাহেবকে, খুব সুন্দর আনসার করলেন। আমরা যা জানতে চেয়েছি, উনি একজন সমাজকর্মী হিসাবে সমাজের বিভিন্ন গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করেন, এটা আমরা দেখেছি। উনি যাদেরকে সাহায্য করেন, উনি চায় না এই সাহায্য প্রকাশ্যে করার জন্য বা কাউকে জানানোর জন্য। তারপরে যাদেরকে সহায়তা করা হয় তারাই ওনার নাম প্রকাশ করে, পরবর্তীতে আমরা জানতে পারি। সে কারণে আমাদের স্টুডিওকে তাকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সকলকেই সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য। আমরা তার কাছ থেকে যা জানতে চেয়েছি তিনি তা বলেছেন। ধন্যবাদ। আমি ফিরে যাচ্ছি আমাদের রাজাউল ইসলামের কাছে। শামসুল সাহেব যে বললেন আমাদেরকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, গরিবের পাশে দাঁড়াতে হবে, এই সব মানুষের পাশে দাঁড়াতে গেলে কিছু প্রবলেম আমাদের হয়। যেমনটা আমরা সত্যি শহরে যাওয়ার পরে দেখি অনেক গরিব দুঃখী মানুষ ফুটপাতে শুয়ে আছে, রাস্তাতে শুয়ে আছে, কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের হেল্প করতে যাওয়ার পরে যেই লোকটা তাদেরকে হেল্প করতে গেছে উনি নিজে বিপদে পড়ে গেছে। তাদের একটা সিন্ডিকেট আছে যারা ড্রাগস অ্যাডিক্টেড, নেশা করে, তারা মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা তুলে এটা দিয়ে নেশা করে। আপনি শহরের বিভিন্ন জায়গাতে সন্ধ্যার পরে দেখবেন ছোট ছোট কোমলমতি শিশু, পরিচয়হীন, তারা বিভিন্ন নেশাতে আসক্ত। সেই ক্ষেত্রে আমাদের সমাজের যারা বিত্তবান আছে তাদের এবং এই দেশের সরকারের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমার ভাই যে কথাটি বলেছেন, ওনার কথার সাথে আমি পুরোপুরি একমত যে পথ শিশু যারা, বিশেষ করে পথ শিশুগুলি আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে সেটির দিকে আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি ফাইন্ড আউট করতে হবে। তো সেটি ফাইন্ড আউট করতে গেলে এই দায়িত্বটা কে নেবে? প্রথমে দায়িত্বটা নেবে সরকার। বিশ্বের উন্নত কান্ট্রিগুলিতে এই ধরনের পথ শিশু বলেন বা দুস্থ মানুষ বলেন, তাদেরকে সহায়তা করে সরকার। কোনো প্রাইভেট ফাউন্ডেশন যদি করতেও চায় সেটা সরকারের থেকে অনুমোদন নিয়ে এসে তারপরে তারা করে। এখন আমাদের দেশের সিস্টেমটা উল্টো, সরকার কিছুই করে না। সমাজের যারা, এই যেমন এই ভাইয়ের কথা বললেন, উনি বিভিন্ন মানুষকে সহায়তা করে, এরকমের ওনার মতো অনেক ভাই আছে যারা এই সহায়তাগুলি করে, সেখানে করতে গিয়ে তারা বিপদে পড়ে, এটাও সত্য। এখন আমার কথা হলো, বা আমরা মনে করি আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা সমাজকে নিয়ে চিন্তা করে, ওনার মতো যারা আছে, আপনার মতো যারা আছে, আমার মনে হয় সবাই এটাতে একমত হবে যে সরকারিভাবে একটা স্ট্যান্ড নিতে হবে, খুব কেয়ারফুলি। সেটা হলো এরকমের যে ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে সরকার আহ্বান জানাবে, সরকার তাদের ফান্ডে টাকা দিবে, সেটার থেকে প্রথমে আমি যেটা ফার্স্টে বলেছি যে পথ শিশু কীভাবে সৃষ্টি হয় সেটা দেখতে হবে। এই পথ শিশুর ভিতরে দেখবেন যে মেয়েরা আছে, অ্যাডাল্ট কিছু, তারা কিন্তু ওখানে থাকে, রাতের বেলা তারা একসাথে থাকে। এই বিভিন্ন ইয়াতে কারণে তারা যখন একত্রিত থাকে তখন কিন্তু দেখবেন যে অনেক, আমরা এটাও দেখেছি, আমি এটা নিয়ে অনেক কাজও করেছি, আমার অনেক একটা ফাইল আছে, আমি চাচ্ছিলাম যে এটা প্রকাশ করবো, কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি পারিনি। আমার একটা ফাইল তৈরি আছে এটা নিয়ে। দেখবেন যে অনেক মেয়েরা আছে, পথ শিশু বা মহিলারা, তারা প্রেগনেন্ট। হ্যাঁ, সেই বাচ্চাটা কোথায় ডেলিভারি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বাচ্চাটা কে, ওই বাচ্চাটা ডেলিভারি ওই আবার পথ শিশু হচ্ছে, এবং ওই পথ শিশুর কারণেই, পথ শিশু না, শিশু তো না, পথের যারা যুবক তাদের কারণে ওই বাচ্চাটা হচ্ছে, দুজনে এক জায়গাতে থাকে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কেয়ারফুলি দেখতে হবে যে একটা মেয়ে, 5টা পথ শিশু বসে আছে, তার ভিতরে একটা মেয়ে ওই যে ড্যান্ডি খাচ্ছে, ড্যান্ডি আছে না, ড্যান্ডি খাচ্ছে কাগজে নিয়ে, তো ওই মেয়েটাও খাচ্ছে, ওরা খাচ্ছে, ওরা নেশাগ্রস্ত হচ্ছে, ওরা নেশাগ্রস্ত, তারা তো অনেক কিছু করতে পারে, তখন এই অ্যাক্সিডেন্টটা ঘটে। সেইটা সরকারকে ফাইন্ড আউট করতে হবে কঠোর হাতে, যে এই পথ শিশুদেরকে একটা, তাদের জন্য একটা ফাউন্ডেশন করুক সরকার আলাদা। কত কোটি কোটি টাকা পাচার হয়ে গেল দেশের থেকে, খায়া ফেলাইলো, মাইরা ফেলায়, ধরে ফেলায়, কত টাকা কেন করতেছে না কোনো সরকার? এখন যে সরকার আছে, আমি সেই সরকারকে বলবো যে আপনারা এটা একটা কাজ করে দেখান। আপনারা সমাজের অনেক লোক আছে এই কাজে, তারা তাদের শ্রম ঘাম দিয়ে কাজ করবে, তাদেরকে ডাকুন, তাদেরকে নিয়ে আপনারা এটা একটা ফাউন্ডেশন করুন। পথ শিশু যাই পাবে তাকে, ওই যেমন পাগল বাইরের দেশে যেমন ধরে নিয়ে যায়, ওদেরকে সাথে সাথে গাড়ি ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট দিয়ে ওকে ওকে একটা ভালো কর্মের শিক্ষা দিতে হবে। হ্যাঁ, পথ শিশু হবি, সেটা একেবারেই করা সম্ভব না। ধন্যবাদ রাজাউল ইসলামকে, খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন। রাজাউল ইসলাম যেটা বললেন, পথ শিশুদেরকে নিয়ে বা সমাজের দুঃখী দুস্থ মানুষদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন করবে, একটা ফান্ড করার পরে সরকার পক্ষ থেকে সেখানে সমাজের বিত্তবান যারা আছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা সেই ফান্ডে
ডোনেট করবে, ডোনেট করার পরে সেই টাকাটা এই পথ শিশুদের জন্য এবং দুস্থ মানুষের জন্য কাজে লাগানোর জন্য। কিন্তু আমরা তো জানি এই ধরনের ফান্ড করা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু ওই ফান্ডের টাকা কিভাবে তারা খরচ করতেছে বা কিভাবে কাদেরকে দিচ্ছে সেই ব্যাপারে তো আমরা কিছু জানি না। এই ক্ষেত্রে আপনি নতুনভাবে আমাদের নবদৃষ্টিতে নতুনভাবে দেখার জন্য বা নতুনভাবে করার জন্য আপনি কি বলতে চান? ধন্যবাদ রাজল ভাইকে। রাজল ভাই খুব সুন্দর প্রসেসিংয়ে কথাগুলো বলেছেন। তো বিগত দিনে যেটা হয়ে গেছে স্বৈরাচারী সরকারের আমলে আমরা তো কিছুই পাইনি। গরিব দুঃখী বলেন, যারা আমরা সুশীল সমাজ যারা আছিলাম, আমরা সবাই শুধু মানে প্রতারণা পেয়েছি, কিছু পেইনি। তো পিছনের দিক বাদ দিয়ে এখন যেহেতু আমাদের নতুন বাংলাদেশ গঠন হয়ে গেছে, এখনই আমাদের যত সব চিন্তা ভাবনা, এখন কিভাবে মানে আইন যদি থাকে আইনকে প্রয়োগ করা, প্রয়োগের মাধ্যমে বা যদি সংস্থা ফাউন্ডেশন যদি গরিবদের উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে ওগুলোর বিষয়ে জোর দিয়ে গরিবদের মানে জন্য উপকার বা তাদের সহযোগিতা যতটুকু সম্ভব ওটার মধ্যে জোর দিতে হবে। যেমন ভাই আরেকটা কথা বলেছে যে সরকার যদি সমস্ত ধনীদের বা যাদের টাকা পয়সা আছে, যারা গরিবদের পাশে এসে দাঁড়ায়, সবাইকে যদি একটা আহ্বান জানায় যদি একটা ফাউন্ডেশনের মাধ্যমে তাদের কাছ থেকে মানে হাদিয়া বলেন বা টাকা পয়সা কালেকশন বলেন, যেটাই বলেন, গরিবদের জন্য ফান্ড মজবুত হয় প্রতি থানায় এমনকি প্রতি ওয়ার্ডে ফাউন্ডেশন থাকবে। একটা কেন্দ্রীয় ফাউন্ডেশন থাকবে সরকারিভাবে, ওটা সমস্ত সারা বাংলাদেশের যে ফাউন্ডেশনগুলি আছে কেন্দ্রীয় শাখা যে ফাউন্ডেশনগুলি আছে, কেন্দ্রীয় একটা ফাউন্ডেশন থাকবে যারা ওখান থেকে পরিচালনাগুলো করবে। তো এইভাবে সারা বাংলাদেশি ফাউন্ডেশন কার্যক্রম শুরু করা যায়। আমার মনে হয় এভাবে করলে দেশের গরিব অসহায় থাকবেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন। যারা সাংবাদিক কর্মী বিভিন্ন জায়গাতে দেখেছি আমরা, বিভিন্ন ওই রিপোর্ট করার সময় তাদের উপরে আক্রমণ করা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়। তারা সমাজের বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাতে অবহেলিত। কিন্তু আপনাদের এত বড় একজন সাংবাদিক ফর্ম আছে, কিন্তু আপনারা ওনাদের উদ্দেশ্যে বা ওনাদের জন্য কি করতেছেন, ওনাদের জন্য আমরা জানি যে আপনারা একটা ট্রাস্ট করেছেন, ওই ট্রাস্ট থেকে ওনারা কি সুবিধা পাচ্ছে না আগামীতে সুবিধা দেওয়ার জন্য আপনারা চিন্তা ভাবনা করতেছেন, কোনটা? ধন্যবাদ আপনাকে। আসলে শুধু সাংবাদিক সংগঠন না, প্রত্যেকটা সংগঠনই তাদের আওতাভুক্ত যারা থাকে তাদেরকে এই ধরনের সহায়তা করা উচিত এবং করে আসছে বা করে কেউ কম বেশি। আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা, এটা হলো 1982 সালে এটার জন্ম। বলা যায় আমার বয়স যতটুকু এই সংস্থার বয়স ততটুকু। তো আমি এই সংগঠনে নির্বাহী সদস্য হিসেবে ছিলাম, তারপরে আবারও আরেকবার নির্বাহী সদস্য হয়েছি, তারপরে 5 নম্বর সহ সাংগঠনিক সম্পাদক হয়েছি, তারপরে 1 নম্বর সহ সাংগঠনিক হয়েছি, তারপরে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। এখন দেখেন এতগুলোই সময় আসছি আমি এই সংগঠনে, এখানে আমার একটু ক্ষুদ্র অভিজ্ঞতা আছে। আপনি দেখবেন যে আমরাই শুধু না, সাংবাদিক ইউনিয়ন আছে, তারপরে মফস্বল সাংবাদিক আছে, এরকমের অনেক অহরহ সংগঠন আছে, বিভিন্ন জেলা উপজেলা সংগঠন আছে। দেখেন প্রত্যেকটা সংগঠনেরই তাদেরই আমাদের যেমন মূল উদ্দেশ্য হলো যে আমরা নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পক্ষে আমরা কাজ করব। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। উনি একজন বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিসম্পন্ন লোক, উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। ওনার নেতৃত্বে আমরা অবিচল সবসময় আমরা কাজ করে যাচ্ছি। আমরা অল্প কিছুদিন হলো আমাদের একটি ট্রাস্ট রেজিস্ট্রেশন হয়েছে, সেটি হলো গণতন্ত্রমুখী। যেমন বিভিন্ন অনেক সংগঠন আছে, দেখবেন যে তারা বিভিন্ন লাইসেন্স, যেমন অনেকে আছে ধরেন যে আপনার কি বলে জয়েন্ট স্টক থেকে লিমিটেড লাইসেন্স নিয়ে অনেকে সংগঠন করে। আসলে সংগঠন কি, একটা সংগঠনের লাইসেন্সটা থাকলেও সোসাইটি অ্যাক্টে অথবা ট্রাস্ট এই ধরনের লাগে, কিন্তু লাইসেন্স তো লিমিটেড কোনো লাইসেন্স নিয়ে কেউ সংগঠন করতে পারে না, অনেকে আছে এরকমের করছে। আমরা সেই দিকে দৃষ্টি রেখে আমাদের বিগত দিনে আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমরা গঠনতন্ত্রের ডিটেলস দেওয়া আছে, আমরা কিভাবে পরিচালনা করব, কার কতটুকু মেয়াদ, কে কীভাবে ডিটেলস দেওয়া আছে। এইটা উপস্থাপন করার পরে একজন ম্যাজিস্ট্রেট উনি এটা একবারে স্টাডি করেছেন, টপ টু বটম স্টাডি করার পরে উনি একটা সময় দিয়েছেন আমাদেরকে, তদন্ত করেছেন, তারপরে দেন উনি আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে ট্রাস্ট রেজিস্ট্রেশন দিয়েছেন। সেটি হলো গণতন্ত্রমুখী। যেমন বিভিন্ন অনেক সংগঠন আছে, দেখবেন যে তারা বিভিন্ন
লাইসেন্স, যেমন অনেকে আছে ধরেন ওই যে আপনার কি বলে জয়েন্ট স্টক থেকে লিমিটেড লাইসেন্স নিয়ে অনেকে সংগঠন করে। আসলে সংগঠন কি, একটা সংগঠনের লাইসেন্সটা থাকবে হলো সোসাইটি অ্যাক্টে অথবা ট্রাস্ট এই ধরনের কিন্তু লাইসেন্স তো লিমিটেড কোনো লাইসেন্স নিয়ে কেউ সংগঠন করতে পারে না, অনেক আছে এরকম করছে। আমরা সেই দিকে দৃষ্টি রেখে আমাদের বিগত দিনে আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমরা গঠনতন্ত্রের ডিটেলস দেওয়া আছে, আমরা কিভাবে পরিচালনা করব, কার কতটুকু মেয়াদ, কী কীভাবে ডিটেলস দেওয়া আছে। এইটা উপস্থাপন করার পরে একজন ম্যাজিস্ট্রেট উনি এটা একবারে স্টাডি করেছেন, টপ টু বটম স্টাডি করার পরে উনি একটা সময় দিয়েছেন আমাদেরকে, তদন্ত করেছেন, তারপরে দেন উনি আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে ট্রাস্ট রেজিস্ট্রেশন দিয়েছেন। আমাদেরকে জাস্টিফাই করার পরে দেখলো যে না, আমার সাথে কথা বলছে, আমি অনেক কথা বলছি। আমি জানতে চাইছি এখন আপনাদের যে চিন্তাধারাটা কি অবহেলিত সাংবাদিকদের জন্য যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আপনাদের কাছ থেকে কি পেতে পারে বা আপনারা তাদেরকে কিভাবে সহায়তা করতে পারেন? সেটাই আসছি আমি, যে আমরা এতদিন স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, এখন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা এখন এটার ব্যাপক পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি, আমরা মাঠে কাজ করব। আমাদের ব্যানারে যারাই আছেন সবাইকে আমরা সেই সুযোগ সুবিধা দিব, ট্রাস্টের আওতাভুক্ত যত ধরনের সুযোগ সুবিধা আছে সব আমরা তাদেরকে দিব, সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনে এগোচ্ছি। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দরভাবে জানালেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। যে দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, আসুন আমরা যারা স্বাবলম্বী আছি আমরা সবাই গ্রাম পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক আমরা গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াই এবং যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা গরিব দুঃখীর সহযোগিতা করি। এভাবেই আস্তে আস্তে গ্রাম থেকে ইউনিয়ন থেকে থানা, তারপরে জেলা পর্যায়ে, সারা বাংলাদেশ পর্যায়ে এভাবে আমরা সারা দেশের মানুষকে উপকার করতে পারবো, দুঃখী মানুষকে সহায়তা করতে পারবো। ধন্যবাদ শামসুল সাহেবকে। সুপ্রিয় সুধী, ধন্যবাদ আপনাদেরকে নবদৃষ্টি অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।